হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো আজকে এটি আমাদের সেট নম্বর 12। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। আর এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এই সমস্ত ক্লাস থেকে পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, এক কথায় প্রকাশ। যিনি অন্যের অতিষ্ঠ কামনা করেন তাকে এক কথায় কি বলা হয়? পরশ্রীকাতর, হিংসুক, বিদ্বেষী নাকি নিন্দুক? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যিনি অন্যের অনিষ্ট কামনা করেন তাকে বলা হয় বিদ্বেষী। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর, দুধের মাছি এই বাগধারাটির অর্থ কী? দেখো, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো, দুধের মাছি এই বাগধারাটির অর্থ হলো সুসময়ের বন্ধু, অর্থাৎ যারা ভালো সময়ে বন্ধু হিসেবে থাকে তাদেরকে বলা হচ্ছে দুধের মাছি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর, যিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন তাকে এক কথায় কি বলা হয়? সর্বজ্ঞ, বহুজ্ঞ, জ্ঞানী নাকি প্রাজ্ঞ? তো দেখো, যিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন তাদের বলা হয় সর্বজ্ঞ। ওকে, তো এই সমস্ত এক কথায় প্রকাশের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো পারলে খাতায় নোট করে রাখবে। তো এরপরে দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পঞ্চায়েতের কিন্তু ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো তোমাদের এই পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে দেখো, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে সেকেন্ড একটি ব্যাচ অলরেডি শুরু হয়েছে 5ই জুন থেকে। তো এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে। তো দেখো, তোমরা আমাদের এই ব্যাচে কী কী বিষয়ের ক্লাস পাবে। তোমাদের পঞ্চায়েত পরীক্ষার যে পুরো সিলেবাস রয়েছে, প্রথমে রয়েছে বাংলা, অর্থাৎ বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক ধরে ধরে অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে ক্লাস পাবে, এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা শিক্ষক মণ্ডলীর তোমরা গাইডেন্স পেয়ে যাবে। এছাড়া ইংরেজি এবং গণিতের একদম বেসিক লেভেল থেকে তোমরা অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবে। এখানেও তোমরা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। এছাড়া জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু থাকবে। তো এখানেও তোমরা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। ওকে, এছাড়া থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। অর্থাৎ এই ব্যাচে তোমরা কিন্তু সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস, নোট, ভিডিও ক্লাস, পিডিএফ এগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু পরীক্ষায় প্রত্যেকবারের মতো এবারও 80 থেকে 90% প্রশ্ন কিন্তু হুবহু এই ব্যাচ থেকে কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো, এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র এখন বর্তমানে 499 টাকা। বর্তমানে কিন্তু অফার চলছে। তো তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো, মাসিক কোনো ফিজ নেই, পুরো ওয়ান টাইম পেমেন্ট। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, অথবা এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তো এরপরে দেখো, নেক্সট 4 নম্বর প্রশ্ন, বৃক্ষ হতে ফল পড়ে। তো বৃক্ষ হতে এটি কোন কারক? বৃক্ষ হতে ফল পড়ে, তো এই যে বৃক্ষ হতে এটি কোন কারক? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে বৃক্ষ হতে এটি অপাদান কারক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ দেখো, কারকের যে বিভিন্ন প্রকারভেদ এবং সহজে চেনার যে উপায়, সেই উপায়গুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পারলে তোমরা এটা খাতায় নোট করে রাখবে। এর আগের প্র্যাকটিস সেটাও তোমাদেরকে এগুলো করানো হয়েছে। দেখো, কর্তৃকারক কোন ক্ষেত্রে হয়? যখন কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় তখন সেটা হয় কর্তৃকারক। কর্মকারক কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয়। করণকারক কি দিয়ে, কি উপায়ে, কি দ্বারা, এগুলো যখন প্রশ্ন করা হয় তখন সেটা হয় করণকারক। ওকে, তো এগুলো মনে রাখবে। আর সম্প্রদান কারকটা তোমরা মনে রাখবে, সম্প্রদান কারকটা হচ্ছে যাকে সত্য ত্যাগ করে কিছু দেওয়া হয়, যেমন ভিখারিকে ভিক্ষা দাও। তো এই টাইপের কিন্তু ওয়ার্ডগুলো হয়ে যাবে, এই টাইপের বাক্যগুলো হয়ে যাবে সম্প্রদান কারক। আর অপাদান কারক কোনগুলো দেখো, যখন থেকে, থেকে, হইতে, চেয়ে, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে, যে গাছ থেকে আম পড়ল, সুতরাং এই যে থেকে রয়েছে অপাদান কারক হয়ে যাবে, থেকে, হইতে, চেয়ে। ওকে, আর অধিকরণ কারক কোনগুলো হবে? অধিকরণ কারক হলো কোনো একটা জায়গার নাম, কোনো একটা স্থান, কাল, পাত্র। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অধিকরণ কারক হয়ে যায়। ওকে, সুতরাং দেখো, বৃক্ষ হতে বা গাছ থেকে ফল পড়ে, হতে বা থেকে, তো এগুলো থাকলে কিন্তু হয়ে যাবে এটা
অপাদান কারকের উদাহরণ। সুতরাং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দক্ষ এই শব্দের বিশেষ্য রূপ কোনটি? তো দেখো দক্ষ এই শব্দের বিশেষ্য রূপ হয়ে যাবে দক্ষতা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল এটি কার লেখা? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো দেখো কৃষ্ণকান্তের উইল এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। নেক্সট দেখো 7 নম্বর, যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলা হয়? তো দেখো যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনির্বচনীয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ এটি কার লেখা? দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু এবার পঞ্চায়েত পরীক্ষাতে আসতে পারে, বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা। দেখো তোমাদের বাংলা ব্যাকরণের প্রশ্ন তো আসবেই, তার পাশাপাশি কিন্তু 2-3টে প্রশ্ন তোমাদের বই রচয়িতা, তারপরে হচ্ছে ছদ্মনাম, চরিত্র স্রষ্টা, এই টপিকগুলো থেকেও কিন্তু আসতে পারে। ওকে, তো দেখো পল্লী সমাজ এর সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, বাক্য থেকে একটি প্রশ্ন, সূর্য উঠল এবং অন্ধকার দূর হলো। দেখো মাঝখানে এবং রয়েছে, তাহলে এটি কোন ধরনের বাক্য? দেখো মাঝখানে যখনই অব্যয় থাকবে, এবং থাকতে পারে, ও থাকতে পারে, কিন্তু থাকতে পারে, অথচ থাকতে পারে, তখন কিন্তু এগুলো হয়ে যাবে যৌগিক বাক্যের উদাহরণ। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, পরিশ্রম করে সফল হও, তো এটি কোন ধরনের বাক্য? তো দেখো বাক্যের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। এটি অনুজ্ঞাসূচক বাক্য, নাকি প্রশ্নবোধক বাক্য, না জটিল বাক্য, নাকি বিস্ময়সূচক বাক্য? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। পরিশ্রম করে সফল হও, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য। তো দেখো অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলা হয়? যে সমস্ত বাক্যের মাধ্যমে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ এবং অনুমতি এগুলো প্রকাশিত পায় তাদেরকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। আর প্রশ্নবোধক বাক্য কোনগুলো? যে সমস্ত বাক্যের মাধ্যমে কোনো কিছু প্রশ্ন করা হয় সেগুলোকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। আর বিস্ময়সূচক বাক্য কোনগুলো? যে সমস্ত বাক্যের মাধ্যমে কোনো আবেগ বা বিস্ময় এগুলো প্রকাশিত হয় তাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। তো এগুলো কিন্তু মনে রাখবে, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখো নেক্সট 11, কান ভারী করা, তো এই বাগধারাটির প্রকৃত অর্থ কী? তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, আর বাগধারা এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো কান ভারী করা এই বাগধারাটির প্রকৃত অর্থ হলো কুপরামর্শ দেওয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, কিং কর্তব্য বিমূঢ় এই শব্দের প্রকৃত অর্থ কী? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। আনন্দিত হওয়া, চিন্তিত হওয়া, হতবুদ্ধি হয়ে যাওয়া, নাকি চিৎকার করা? তো দেখো কিং কর্তব্য বিমূঢ় এই শব্দের প্রকৃত অর্থ হলো হতবুদ্ধি হয়ে যাওয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, কবিকঙ্কন এই উপাধিটি কার? কৃত্তিবাস ওঝা, ভারতচন্দ্র, মুকুন্দরাম চক্রবর্তী, নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত? সুতরাং এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কবিকঙ্কন এই উপাধিটি হলো মুকুন্দরাম চক্রবর্তীর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, আমি তাকে দেখেই চিনলাম, তো এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, নাকি প্রশ্নবোধক বাক্য? তো দেখো আমি তাকে দেখেই চিনলাম এটি একটি সরল বাক্য, কারণ যে সমস্ত বাক্যে একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র বিধেয় থাকে তাদেরকে বলা হয় সরল বাক্য। কিন্তু যদি এই বাক্যটি থাকতো যে আমি যখন তাকে দেখলাম তখন তাকে দেখেই চিনতে পারলাম, তো এই টাইপের যদি যখন তখন এগুলো থাকতো তাহলে কিন্তু এটি হয়ে যেত জটিল বাক্য। ওকে, তো এগুলো কিন্তু মনে রাখবে ফ্রেন্ডস। এরপর দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন,
দুঃখে মানুষ ভেঙে পড়ে, তাহলে এই যে দুঃখে, এটি কোন কারক? দুঃখে মানুষ ভেঙে পড়ে, এই দুঃখে এটি কোন কারক? তো দেখো, কারকের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, যেমন কর্তৃকারক, করণকারক, অধিকরণ কারক, কর্মকারক, অপাদান কারক, সম্প্রদান কারক। ওকে, তো দেখো এই যে দুঃখে মানুষ ভেঙে পড়ে, দুঃখটা হয়ে যাবে করণ কারক। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো কেন করণ কারক হবে? তো দেখো এই যে করণ কারক হবার কারণ হলো দুঃখ, তাহলে মানুষটা ভেঙে পড়ছে কিসের দ্বারা? দুঃখের দ্বারা। ওকে, আর যখনই দ্বারা, দিয়া, কর্তৃক এই টাইপের শব্দগুলো চলে আসে তখন সেটা কিন্তু করণ কারক হয়ে যায়। আর অধিকরণ কারকটা কোন ক্ষেত্রে হয় মনে রাখবে, যে কোনো স্থান, কাল, পাত্র এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অধিকরণ কারক হয়। কর্মকারকটা কোন ক্ষেত্রে হয়? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কর্মকারক হয়। আর অপাদান কারকটা থেকে, হইতে, চেয়ে এই সমস্ত শব্দ থাকলে সেগুলো কিন্তু অপাদান কারক হয়। ওকে, তো কারকের এই সমস্ত বেসিক রুলসগুলো তোমরা কিন্তু মনে রাখবে বা খাতায় নোট করে রাখতে পারো। তো এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা চক্ষুশূল। তো এই যে চক্ষুশূল, এই বাগধারাটির অর্থকে চোখের ব্যথা, অপছন্দের ব্যক্তি, অসুস্থতা নাকি দৃষ্টিশক্তি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চক্ষুশূল, এই বাগধারাটির অর্থ হলো অপছন্দের ব্যক্তি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। যদি বৃষ্টি হয় তবে আমি যাব। দেখো যদি এবং তবে রয়েছে, তাহলে এটি কোন ধরনের বাক্য? তো এগুলো কিন্তু তোমাদের প্রচুরবার করানো হয়েছে। তো যদি তবে এই টাইপের ওয়ার্ডগুলো থাকলে এগুলো কিন্তু জটিল বাক্য হয়ে যায়। ওকে, আর যদি এই বাক্যটি থাকতো যে বৃষ্টি হলে আমি যাব না, বৃষ্টি হলে আমি যাব না, তাহলে কিন্তু সেটা হয়ে যেত সরল বাক্য। ওকে, তো বাক্যের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। তো দেখো জটিল বাক্য কোনগুলো? জটিল বাক্য হলো সেই বাক্য যেখানে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকে, তখন তাকে সেগুলোকে বলা হয় জটিল বাক্য। যেমন যদি তবে, যখন তখন, যিনি তিনি, যে সে, তো এই টাইপের ওয়ার্ডগুলো থাকলে ওগুলো কিন্তু জটিল বাক্য হয়ে যায়। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যদি বৃষ্টি হয় তবে আমি যাব না। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। অহংকারী এর বিপরীত শব্দ কোনটি? দেখো এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দেখো এই যে অহংকারী, এই অহংকারীর বিপরীত শব্দ হবে বিনয়ী। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিনয়ী মানে যার কোনো অহংকার নেই। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 19, লিঙ্গ পরিবর্তন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্রাট। সম্রাট এর লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? তো দেখো সম্রাট এর লিঙ্গ পরিবর্তন করলে হবে সম্রাজ্ঞী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, শুদ্ধ এবং অশুদ্ধ বানানবিধি থেকে প্রশ্ন মুমূর্ষ। মুমূর্ষ এর সঠিক বানান কোনটা? তো দেখো মুমূর্ষ এর সঠিক বানান, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ প্রথমটা রস্যুকার, ময় রস্যুকার, তারপরে ময় দীর্ঘকার, তারপরে আবার মূর্ধন্যস্বয় রস্যুকার। ওকে, রস্যু দীর্ঘ রস্যু। তো এইভাবে তোমরা কিন্তু বিষয়গুলো মনে রাখবে। এবং মুমূর্ষ এই শব্দটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে অলরেডি এবং তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিতৈষী এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? হিতৈষী, তো দেখো এই শব্দের সন্ধি বিচ্ছেদ হবে হিত যোগ ঐশী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, পদ্ম। পদ্ম এর সমার্থক শব্দ কোনটি? তো দেখো সমার্থক শব্দ এই টপিকটাও তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো পদ্ম শব্দের বিভিন্ন সমার্থক শব্দ রয়েছে, যেমন পঙ্কজ, উৎপল, নলিনী, শতদল। তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পারলে খাতায় নোট করে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। কিন্তু দেখো এই চারটির মধ্যে কোনটি পদ্মের সমার্থক শব্দ?
সরোজ, কুমুদ, পারিজাত নাকি শিরীষ? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে এবং দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। বর্তমানে তোমাদের বাংলা ব্যাকরণে প্রস্তুতি কতটা রয়েছে তোমরা কিন্তু এগুলো যাচাই করতে পারবে। তো দেখো, পদ্ম শব্দের সমার্থক শব্দ হয়ে যাবে সরোজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? দুরবস্থা। নিচের কোন বানানটি শুদ্ধ? দুরবস্থা এর সঠিক বানান কোনটা? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, দয় দীর্ঘ বসনের ব দন্তে শয়থয় আকার। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের শুদ্ধ অশুদ্ধ এবং সন্ধি বিচ্ছেদ এই দুখানা টপিক তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তর দেখবে যে সন্ধি বিচ্ছেদ এবং শুদ্ধ অশুদ্ধ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে এসেছিল। সুতরাং এইবারও তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসবে। ওকে, পঞ্চায়েত মানেই বাংলা ব্যাকরণে শুদ্ধ অশুদ্ধ বানানবিধি আর সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, অগ্নি এর সমার্থক শব্দ কোনটি? তাহলে আমরা এর আগে দেখলাম পদ্ম সমার্থক শব্দ, এবার দেখো প্রশ্ন রয়েছে অগ্নি। সঠিক উত্তর কী হবে? অনল, অম্বর, মরুত নাকি অর্ণব? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অগ্নি এর সমার্থক শব্দ হলো অনল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো অগ্নির প্রধান সমার্থক শব্দগুলো হলো অনল বাদ দিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ রয়েছে, যেমন দেখো পাবক, বহ্নি, হতাশুন এবং বৈশ্বানর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, নিশ্চিন্ত। নিশ্চিন্ত এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিশ্চিন্ত এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তো দেখো নিশ্চিন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে নি অর্থাৎ বিশেষজ্ঞ যোগ চিন্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা, নাকে তেল দিয়ে ঘুমানো এই বাগধারাটির অর্থ কী? তো দেখো নাকে তেল দিয়ে ঘুমানো এই বাগধারাটির প্রকৃত অর্থ হলো নিশ্চিন্তে থাকা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, এই চারটির মধ্যে কোনটি শুদ্ধ বানান রয়েছে? প্রতিযোগিতা। তো দেখো প্রতিযোগিতা বানান শুদ্ধ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি। ওকে, সবগুলোই কিন্তু রস্বীকার হবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 28, অথেপ এটি কোন পদ? দেখো পদের কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তো অথেপ এটি হয়ে যাবে কিন্তু একটি অব্যয় পদ। অব্যয় পদ কোনগুলো? যেগুলো হচ্ছে দুটো বাক্যাংশকে যুক্ত করে, দুটি বাক্যের অংশকে যুক্ত করে, যেমন হচ্ছে অথেপ হতে পারে, কিন্তু হতে পারে, ও হতে পারে, এবং হতে পারে। তো এগুলো কিন্তু প্রত্যেকটি অব্যয়ের উদাহরণ। ওকে, নেক্সট দেখো 29, সদ্যজাত এই শব্দের অর্থ কী? একদম সহজ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সদ্যজাত এই শব্দের অর্থ হলো সদ্য জন্মগ্রহণকারী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, শুভেচ্ছা এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তো দেখো শুভেচ্ছার সঠিক সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে শুভ যোগ ইচ্ছা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আমি বারবার করে তোমাদের বলছি প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পারলে খাতায় নোট করে রাখবে, তাহলে তোমাদের পরীক্ষার আগে কিন্তু তোমরা এক জায়গায় পেয়ে যাবে আর রিভিশন করতে তোমাদের সুবিধা হবে। ওকে, তো দেখো লাস্ট আরেকটি প্রশ্ন রয়েছে 31 নম্বর, নীল দর্পণ এটি কার লেখা? এটিও খুব সহজ প্রশ্ন এবং পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। তো এই হলো আজকের প্র্যাকটিস সেটের বাংলা ব্যাকরণ থেকে মোট 31টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 31টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের যেটা প্রথমেই বলা হলো, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে
গত 5ই জুন থেকে কিন্তু অলরেডি একটা ব্যাচ শুরু হয়েছে, এটি আমাদের 2 নম্বর ব্যাচ। তোমাদের পঞ্চায়েতের কিন্তু ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো দেখো এই ব্যাচে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার যে পুরো সিলেবাস, যেমন বাংলা থেকে প্রত্যেকটা ব্যাকরণের অধ্যায়ভিত্তিক ক্লাস, ইংরেজি এবং গণিতের একদম বেসিক লেভেল থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এছাড়া জিকের কিন্তু প্রত্যেকটা পার্ট, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা, প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস এই ব্যাচে পেয়ে যাবে। এছাড়া গ্রামীণ অর্থনীতি, কৃষি এবং পঞ্চায়েতি রাজ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে। অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস সহ পিডিএফ ক্লাস, ভিডিও ক্লাস, নোট এগুলো তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকবারের মতো কিন্তু এবারও তোমরা পঞ্চায়েত পরীক্ষায় এই ব্যাচগুলো থেকে মোটামুটিভাবে 80 থেকে 90% প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো এই ব্যাচের পুরো কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকা, কিন্তু বর্তমানে অফার চলছে মাত্র 499 টাকা। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, তোমাদের একবারই মাত্র পেমেন্ট করতে হবে এবং কোনো মাসিক ফিজ নেই। তো তোমরা যারা এখনও ভর্তি হতে চাইছো, এখনও কিন্তু ভর্তি চলছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারবে। ওকে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ এছাড়া আরও অনেক সুবিধা তোমরা কিন্তু আমাদের এই ফ্রি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ওকে, তার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যে যুক্ত হওয়ার লিঙ্ক, সেই লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সবার উপরে, তো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ওকে, ধন্যবাদ।